ব্যাপক সমালোচনা ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীরের দুই ভূখণ্ডকে ইসরায়েলের সঙ্গে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলটি স্থগিতের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে রাফা সীমান্ত বন্ধ থাকায় গাজায় মানবিক সংকট বেড়েই চলেছে। ইসরায়েলকে সীমান্ত খোলার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ট্রাম্পের হুঁশিয়ারির পর পশ্চিম তীর দখলের বিল স্থগিত করেছে ইসরায়েল, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কি আদৌ বিরতিতে থাকবে? আপনাকে ধন্যবাদ। পশ্চিম তীর নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী অনেকদিন ধরেই কথা বলছিলেন। এটা শুধু হুট করে যে গতকালকে নেসেটে একটি বিল এসছে এবং সেই বিলটি পাস হয়েছে এমনটা কিন্তু না। উপরন্তু আমরা যেটি দেখি, গত বেশ কয়েক মাস ধরেই কিন্তু নেতানিয়াহু যে বক্তব্যটি বিভিন্ন সময় দিয়ে আসছিলেন সেটি হচ্ছে যে তিনি ধারণাই করতে পেরেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সাথে যে গাজা নিয়ে যুদ্ধ হচ্ছে সেটি একটি অবসান হবে, কিন্তু পরবর্তী সময়ে তার যে পরিকল্পনাটি ছিল এই যুদ্ধকে প্রলম্বিত করে পশ্চিম তীরের দিকে তার মনোযোগটিকে কেন্দ্রীভূত করা এবং পশ্চিম তীরের জুদেয়া এবং সামারিয়া যে ভূখণ্ড দুটি আছে, যে দুটি ভূখণ্ডের 1967 সালে ইসরায়েল যেটি দখল করেছিল সেটিকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সম্পৃক্ত করে নেওয়া, অ্যানেক্স করে নেওয়া। তো এই বিষয়টিকে যখন দেখা গেল গাজার যুদ্ধবিরতিটি যখন কার্যকর হয়েছে, নেতানিয়াহু তার পরিকল্পনা যে এই যুদ্ধটিকে প্রলম্বিত করার একটি উপলক্ষ হিসেবে যে বিলটি গতকালকে পার্লামেন্টে পাস হলো, যদিও তিনি নিজে ব্যক্তিগতভাবে এই বিলে আহ, ভোটদানে বিরত ছিলেন, কিন্তু ধারণা করা যায় যে তার যারা শরিক দলগুলো রয়েছে, ডানপন্থী কট্টর ডানপন্থী শরিক দলগুলো রয়েছে, সেসব দলগুলোর পক্ষ থেকে একটি চাপ রয়েছে এবং তারা মনে করছে যে গাজা নিয়ে যে যুদ্ধটি হামাস এবং ইসরায়েলের মধ্যে হলো, সেই যুদ্ধে ইসরায়েল আসলে প্রকৃত অর্থে বিজয়ী হতে পারেনি এবং ইসরায়েল লক্ষ্য এখানে অর্জিত হয়নি। উপরন্তু ইসরায়েল বিশ্বব্যাপী একটি ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। এইটিকে কাটিয়ে ওঠার জন্য তারা পশ্চিম তীরমুখী একটি পরিকল্পনা যেটি নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেটি দেখা গেল যে তারা ধারণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে, কিন্তু কেন অতীতে ডোনাল্ড প্রশ্ন ট্রাম্প। আরেকটা প্রশ্ন করতে চাই, বর্তমান পরিস্থিতিতে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান সম্ভব কিনা? বর্তমান পরিস্থিতি ঠিক এখন যে মুহূর্তে রয়েছে সেই মুহূর্তে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান খুব তাড়াতাড়ি আশা করা যায় না। এখন ডোনাল্ড ট্রাম্প তার যে 20 দফা শান্তি পরিকল্পনা পেশ করেছেন, যার ভিত্তিতে গাজা শান্তি আলোচনা এবং হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটি স্থগিত হয়েছে, সেটির মধ্যেও কিন্তু দ্বিরাষ্ট্রিক সমাধানের বিষয়টি স্পষ্ট নয়। তবে যদি এমনটি হয়, ডোনাল্ড ট্রাম্প যেটি ধারণা করছেন যে কারণে তিনি এই অ্যানেক্সেশনের বিরোধিতা করেছেন, সেটি হচ্ছে সৌদি আরবকে দিয়ে যদি আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করাতে পারেন, যেটি তার প্রথম মেয়াদের একটি অন্যতম লক্ষ্য ছিল, তাহলে হয়তো সৌদি আরব সহ যে রাষ্ট্রগুলো আব্রাহাম অ্যাকর্ডে সাইন করেছে সেই রাষ্ট্রগুলোকে কগনিজেন্সি রেখে ইসরায়েলকে রাজি করিয়ে হয়তো একটি সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করতে পারেন। এটি কিছুটা সময় লাগবে, সময় কিন্তু সাপেক্ষ ব্যাপার, কিন্তু খুব যুদ্ধবিরতি সত্ত্বেও অচিরেই। কিন্তু গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল, এটি কি চুক্তির লঙ্ঘন না? আবার ইউরোপের দেশগুলো ইসরায়েলকে আসলে এক্ষেত্রে চাপ কেন দিচ্ছে না? স্পষ্টভাবে চুক্তি লঙ্ঘন, এবং চুক্তি যখন স্বাক্ষরিত হয়েছে, চুক্তি স্বাক্ষর কিন্তু ইসরায়েল আর হামাস যদিও করেনি, কিন্তু তাদের পক্ষ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু আরব দেশ এটি নিশ্চয়নকারী হিসেবে স্বাক্ষর করেছিল, যেখানে বলে দেওয়া হয়েছে যে এই চুক্তি মেনে চলবে হামাস এবং ইসরায়েল, এবং চুক্তি অনুযায়ী সমস্ত ধরনের ত্রাণ সরবরাহের পথ উন্মুক্ত হবে এবং গাজা থেকে নির্দিষ্ট সীমানা পর্যন্ত ইসরায়েল তার সৈন্যগুলো প্রত্যাহার করবে, যেটি এখনো পর্যন্ত আমরা দেখছি পুরোপুরি কার্যকর হয়নি। উপরন্তু গত প্রায় 2 সপ্তাহ সময়ে কিন্তু চুক্তি স্বাক্ষর হওয়ার পরে শতাধিক মানুষ কিন্তু ইসরায়েলে হামলায় নিহত হয়েছে, এবং যেটি বলা হচ্ছে যে ইসরায়েল কিন্তু পুরোপুরি তাদের সামরিক বাহিনী প্রত্যাহার করেনি এবং রাফা সীমান্তকে ওপেন করে দেয়নি, যেদিক দিয়ে ত্রাণবাহী গাড়িগুলো ঢুকতে পারে। অর্থাৎ ইসরায়েলের বাধার কারণে গাজাতে এখনো কিন্তু পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে না। গাজার মানুষ এখনো বুভুক্ষ অবস্থায় রয়েছে, প্রাণের স্বল্পতা রয়েছে, এবং এটি নিয়ে হামাসের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও মার্কিন প্রেসিডেন্ট তার ডেপুটিকে কিন্তু পাঠিয়েছেন, গাজা জেডি ভেন্সকে পাঠিয়েছেন। পুনর্গঠনের বিষয়ে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, কি বলবেন এই বিষয়ে? গাজার পুনর্গঠন নিয়ে উদ্যোগটির জন্য কিছুটা সময় সঙ্গত কারণেই প্রয়োজন পড়বে। প্রথম কারণ, একটা যুদ্ধ বিরতি কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে, যদিও সেটির কার্যকারিতা নিয়ে অনেক ধরনের সংশয় সন্দেহ এবং এটি নিয়ে অনেক ধরনের অসন্তুষ্ট রয়েছে। সুতরাং একটি যুদ্ধবিরতি যখন পূর্ণাঙ্গ অবস্থায় আসবে তারপরে পুনর্গঠনের বিষয়টি আসবে, এবং পুনর্গঠনের জন্য ব্যাপক একটি অর্থের প্রয়োজন পড়বে, যেটির জন্য ধারণা করা হচ্ছে 50 বিলিয়নের বেশি
একটি অর্থের সেই অর্থ প্রত্যেকে আসবে, কারা কারা সেই অর্থ দিবে, এইটি একটি বিষয় রয়েছে। সুতরাং সবার আগে যেটি হচ্ছে যুদ্ধবিরতিটি সন্তোষজনক অবস্থায় রয়েছে কিনা সেটি আগে নিশ্চিত করে। যেটি বলছিলাম যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এখন ইসরায়েল সফরে রয়েছে এবং কিছু কিছু বিষয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর পক্ষ থেকে কিছু অসন্তোষের বিষয় রয়েছে। এটি নিয়ে কাজ করার কথা, ইসরায়েলের পক্ষকে তাদের সম্মতকরণের কথা, যেন তারা পুরোপুরিভাবে এই চুক্তি মেনে চলে। হামাসের ব্যাপারেও হামাসের নিরস্ত্রীকরণ সহ হামাসকে ডিসমেন্টাল করার বিষয়ে যে কথাগুলো রয়েছে, উভয় পক্ষই যেন চুক্তিটি সর্বতভাবে প্রথমে মেনে চলে, মেনে চলার পরে পুনর্গঠনের বিষয়টি আসবে। চুক্তি যদি ঠিক মতো মেনে জি চলা না হয়, প্রতিপালন করা না হয়, তাহলে এখানে পুনর্গঠন বিষয়টি কিন্তু অনিশ্চিত হয়ে পড়ে। জি ডক্টর ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।